নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলায় যখন বদল হয় সেটা ধীর গতিতে বদল হয়, আর যখন বদলায় না পুরো ইতিহাস লিখে দিয়ে চলে যায়। আজকের এই ভিডিওটা আমরা নির্বাচনে ফলাফল নিয়ে আলোচনা করব না, বরং আজকের এই ভিডিওটা হচ্ছে একটা ঐতিহাসিক পরিবর্তনের, এবং আজকের দিনটা হচ্ছে একটা ঐতিহাসিক পরিবর্তনের বড় দিন। কেন বললাম এই কথাটা? কারণ একটা প্রবাদ কিন্তু মার্কেটে শোনা যাচ্ছিল এবং আগেও শোনা যেত, যে বাংলায় এতদিন বলা হতো তৃণমূল কংগ্রেসে একটা অজয়ের দুর্গ। কিন্তু আশ্চর্যের বিষয় কোন জায়গাটা জানেন তো? এই অজয়ের দুর্গ মাথায় উঠছে আজকে অন্য এক পতাকা। কেউ ভাবতেও পর্যন্ত পারেনি যে এত বড় একটা পরিবর্তন দ্রুততার সাথে আসতে চলেছে। কেউ ভাবেওনি 2021 সালে যে দলটা 210টারও বেশি আসন নিয়ে জয়লাভ হয়েছিল, মাত্র 5 বছরের মধ্যে এমন কি ঘটনা ঘটলো যে দলটা 100টাও সিট পেল না। আমরা আলোচনা করবো এই ভিডিওতে। দেখুন, একটা কথা বলতে গেলে খুবই বাস্তব, যে রাজনীতি বড়ই নিষ্ঠুর। এখানে না মানুষ চুপচাপ থাকে, তারপর জবাবটা ভোট বাক্সতে গিয়ে উত্তরটা কিন্তু দিয়ে আসে। এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে। অপরদিকে এই ভিডিওটা কোনো ভোটের রেজাল্ট নিয়ে কিন্তু আলোচনা নয়। আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব বাংলার মানুষ হঠাৎ এত দ্রুততার সাথে পরিবর্তন করতে চাইলো কেন। সরি, এটা আলোচনা করব কেন বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে। কেন বাংলার মানুষ আজকে সরে দাঁড়ালো? শুধুই কি হিন্দু মুসলিম রাজনীতি, নাকি এই বছরে, নাকি এই পরিবর্তনে বছরের পর বছর মানুষের মনের মধ্যে জমে থাকা ক্ষোভ দুঃখ তার প্রকাশ করিয়ে দিল ভোট বাক্সে উত্তর দিয়ে? কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ সবসময় না রাস্তায় নেমে প্রতিবাদ করে না। অনেক সময় মানুষ চুপচাপ থাকে, নীরবতা থাকে, আর এই নীরবতা হয়ে যায় একটা বড় বিস্ফোরণ, বড় বিপজ্জনক। দেখুন, আজকের ভিডিওতে আমরা টোটাল আপনাদের সামনে 10টা পয়েন্ট আলোচনা করব, এবং এই 10টা পয়েন্ট, এই হারের 10টা পয়েন্ট যে আছে, তার সাথে আলোচনা করার আগে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট এইখানে আমি এনেছি। এছাড়াও 10টা পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ আছে, যেগুলো দেখলে আপনার কাছে পুরো অ্যানালাইসিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, কেন মানুষ মুখ ফিরিয়ে নিল? কেন মানুষ মুখ ফিরিয়ে নিল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে। দেখুন, স্বাধীনতার পর যদি বলা হয়ে থাকে, 79 বছরে এই প্রথমবার বলা হচ্ছে, রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন যে স্বাধীনতার পর মানুষ সুষ্ঠুভাবে এবং স্বাধীনভাবে নিজের মতামত দিতে পেরেছে ভোট বাক্সে গিয়ে। সেটা দাবি করা হয়েছে, সেটা বাম আমল হোক বা তৃণমূল আমল হোক, বাংলায় পরিষ্কারভাবে যে একটা বিষয় সকলে কাছে প্রশ্ন হতো, দেখা যেত যে বাংলায় ভোট বুথ দখল, রাজনৈতিক হিংসা, মারামারি, হত্যা, এই বিষয়গুলো যেমন থাকতো, সেখান থেকে মানুষ সরে এসেছে, কারণ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। আগেকার দিনে একটা গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলন ছিল, জানেন তো? সে প্রবাদটা কি ছিল? এ ভোট আছে, বাড়ি থেকে বেরোস না। কিন্তু এখন পরিস্থিতি ঠিক উল্টো হয়ে দাঁড়িয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, কারণ এখন মানুষ নিজের ইচ্ছে মতো করে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, আর এই কারণে এই ফলাফলকে বলা হয়ে থাকে যে একটা ঐতিহাসিক ফলাফল, একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ফলাফল। এবার প্রশ্ন এখানে, যে 2021 সাল থেকে যে দলটা 210টারও বেশি আসন পেয়েছিল, আজকে 2026-এ হঠাৎ করে এতটা বদল কোন জায়গাটায় হয়ে গেল? আপনারা যদি হিসাব করে দেখেন, রেশিও কি বলছে, অঙ্ক কি বলছে, তাহলে অনেকগুলো তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার আগে যারা দেখছেন এই ভিডিওটা, আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে লাইক করে নেবেন। আসুন আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আলোচনা করে নিই, এবং ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা আছে। কারণ অনেকে বলছেন, দেখুন 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল কত পার্সেন্ট জানেন? 48%। আর সেখানে অপোজিশন পার্টি ছিল কত? বিজেপি কত ভোট পেয়েছিল? 38%। তাহলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে পার্থক্যটা কত পার্সেন্ট ভোটে ছিল? মাত্র 10%।
মাত্র 10%। অনেকেই তখনই বলেছিল যে বাংলায় বিজেপি ক্ষমতা আসতেই পারবেন না, তখন বলেছিল 2021 সালে বলেছিল। কিন্তু এই যে 38% ভোটটাই কিন্তু 2021 সালে একটা বড় একটা ভিত্তি কিন্তু তৈরি করে দিয়ে গেছিল। এটা কিন্তু সকলকে মানতে হবে। কারণ যে মানে 5টা বছরে 38% ভোট তারা পেয়েছে, এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না, কোনো সাধারণ ব্যাপার ছিল না, কোনো সাধারণ ঘটনা ছিল না। মানে আগুন তখনই কিন্তু জ্বলতে শুরু হয়ে গেছিল, শুধু বিস্ফোরণটা বাকি ছিল, শুধু বিস্ফোরণটা বাকি ছিল। আজ যদি আপনারা দেখেন 2024 থেকে 2026 এই 2 বছরে বাংলার মানুষের পুরো মাইন্ডসেট পুরো বদলে গেছে, পুরো বদলে গেছে। কারণ বেশ কিছু ইস্যু কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বিশেষ করে যদি আপনারা দেখেন চাকরির দুর্নীতি, যেটা মানুষের রাগে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। দেখুন, একটা ছাত্র যখন দিনের পর দিন রাত জেগে চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছে, বাবার কাছ থেকে কোচিংয়ের জন্য টাকা নিচ্ছে, বাবার কাছ থেকে কোচিংয়ের মানে বই খাতা কেনার জন্য পয়সা নিচ্ছে, তারপর সে যখন চাকরিটা পাচ্ছে না, যখন সে জানতে পারছে টাকা দিয়ে চাকরি, তখন সেই ছেলেটা একটা হতাশায় থাকে না, তখন সেই হতাশাটা একটা ক্ষোভ বা দুঃখ বা রাগে পরিণত হয়ে যায়। আর এই বছর সেইটাই কিন্তু তার একটা বড় প্রভাব কিন্তু পড়ে গেছে, সেটাই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রভাব এসে দাঁড়িয়েছে। এছাড়া আমরা এখানে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের সামনে বেশ কিছু জায়গা আমরা তুলে ধরবো। সবার প্রথমে যে জায়গাগুলো আমরা তুলে ধরবো, দেখুন ইলেকশন কমিশনের ভূমিকা। এই বছর ভোটে কিন্তু ইলেকশন কমিশনের একটা ভূমিকা চোখে দেখার মতো করেছিল। কারণ এই বছর ভোটে নিরাপত্তা একদম যদি আপনারা দেখতে চান, তা দেখবেন মিলিটারি স্কেলের মতো নিরাপত্তা কিন্তু তো দেখা যাচ্ছিল, যার ফলে মানুষ ভয়কে সরিয়ে সাহস দেখিয়ে মানে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এটা কিন্তু শুধু মানে সাধারণ বিষয় ছিল না, সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে গেছিল যখন ভোটে আঙুলটা বোতামটা টিপতে যাচ্ছিল, তখন তার কাছে এসে দাঁড়িয়ে গেছিল একটা সমাজের কাছে, শিক্ষিত সমাজের কাছে, সেটা হচ্ছে দুর্নীতি, চাকরি চুরি। এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। মানুষের মাইন্ডসেট হঠাৎ করে বদলে গেল কেন? আর এই পেছনে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানুষের মানসিকতায়। এমনকি 2024 সালেও যদি আপনারা দেখেন, তাই 2024 সাল লোকসভা ভোটেও কিন্তু বিজেপি অনেকটা পিছিয়ে ছিল। যদি সত্যি ধর্মীয় রাজনীতি ফ্যাক্টর হতো, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু তখনও কিন্তু এতটা এগিয়ে যেত না। কিছু রিপোর্টে এটাও বলা হয়েছিল যে 2024-এ মানে মুসলিম ভোট নাকি 8.3% পেয়েছে। যাই হোক, এটা অনেক জায়গায় রিপোর্টে দেখছিলাম, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। কিন্তু এখানে একটা জিনিস কিন্তু বোঝা ক্লিয়ার, 2024 থেকে 2026 এই দুটো বছরই হয়ে গেল টার্নিং পয়েন্ট, যেখানে মানুষ ভোট দেওয়ার আগে চাকরি এবং দুর্নীতিকে সামনে রেখে ভোটের বোতামটা কিন্তু টিপে এসেছে। অপরদিকে যদি আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন আপনারা এখানে, সেটা হচ্ছে চাকরির দুর্নীতি ভোট ঘোরানোর সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কারণ। কেন বলছি কথাটা? গত 5 বছর পশ্চিমবঙ্গে যারা চাকরির পরীক্ষা প্রায় বন্ধ, আমরা যারা কোচিংয়ে পড়াই, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে পড়ে, আমাদের কাছে সমস্ত স্যার ম্যাডাম সমস্ত কোচিংয়ে পড়ে, বা যারা চাকরি পরীক্ষা প্রস্তুতি নেয়, তারা খুব ভালোভাবে জানে যে বিগত 5 বছর চাকরির পরীক্ষা কিন্তু মানে নিয়মিত বন্ধ ছিল। আর যেটুকু হয়েছিল সেইটুকুতে আবার দুর্নীতির অভিযোগ উঠেছিল, দুর্নীতির অভিযোগ। আপনারা দেখেছেন প্রায় 2 বছর ওবিসি মামলার জন্য চাকরি বন্ধ, এই জন্য চাকরি বন্ধ, ওর জন্য চাকরি বন্ধ, কতগুলো মানে বিজ্ঞপ্তি শর্ট নোটিশ বের করে প্রকাশ করেছে, কিন্তু নিয়োগ কিন্তু হয়নি চাকরিতে। এটা বড় ফ্যাক্টর। যেখানে আপনারা দেখতে পেয়েছেন সব থেকে বড় বিতর্ক জায়গা, 26,000 চাকরি বাতিল। সংখ্যাটা কম ছিল না, 26,000 পরিবার, 26,000 মানুষ চাকরি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। যখন তারা প্রতিবাদে নামলো, তার উপর লাঠি চার্জ করা হলো। এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। অপরদিকে যদি আপনারা আরো দেখতে পান যে 32,000 প্রাইমারি চাকরি মামলা, সেটাও কিন্তু এখনো কোর্টে রয়েছে। ভাবুন এবার, ভাবুন এবার, যখন চাকরিহারারা আন্দোলন করছিল, তাদের ওপর লাঠিচার্জ। গোটা বাংলা দেখেছে, টিভির পর্দায় দেখেছে যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে মার খাচ্ছে, চোখের জলে ভেঙে পড়ছে। আর এই ঘটনাগুলো মানুষের মনের মধ্যে মারাত্মক লেভেলে কিন্তু একটা দাগ কেটে গেছিল।
মারাত্মক লেভেলে একটা প্রভাব পড়েছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। অপরদিকে যদি আপনারা আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, শিক্ষিত বেকারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। কেন, কিসের জন্য ক্ষোভ, এই পয়েন্টে যদি আলোচনা করা যায় তাহলে আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একজন ছাত্র যে বছরের পর বছর চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার হাতে চাকরি জুটছে না, পাশ করলেও কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আটকে যাচ্ছে। সে জানতে পারছে টাকা দিয়েই চাকরি হচ্ছে, তাহলে সে কোন হতাশার মধ্যে দিয়ে যাবে বুঝতে পারছেন? তার ভবিষ্যৎ কতটা অনিশ্চয়তা বুঝতে পারছেন? সেই ক্ষোভটা তখন আর ক্ষোভ থাকে না, তখন ব্যক্তিগত ক্ষোভে পরিণত হয়ে যায়, আর সেই রাগটা পরিণত হয়ে যায় সরকারের বিরুদ্ধে, এবং ভোট বাক্সে গিয়ে সেখানে দিয়ে সে পরিণত ভোট বাক্সে সঠিক ভোট আমরা টিপে আসি। এখনো পর্যন্ত বলা হয়ে থাকে বাংলায় প্রায় 1 কোটি যুবক যুবতী রয়েছে যাদের বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। আর বিশ্লেষকরা এইখানেই দাবি তুলেছেন যে এদের ক্ষোভটা, এদের ভোটের বড় অংশটা কিন্তু শিফট হয়ে গেছে কোথায়, বিজেপিতে। এটা মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ। অপরদিকে দেখবেন শেষ মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ জায়গা, ভাতা। 1500 টাকার ভাতা কেন কাজ করলো না তৃণমূল কংগ্রেসে, এই যে বড় একটা ট্যাগলাইন ছিল, কেন এই ভাতা কাজ করলো না? দেখুন, ভাতা দিয়ে কদিন চলে, আর 1500 টাকা ভাতা দিয়ে কি হবে, একটা কারই বা বাড়ি চলে? এখানে কিন্তু বড় প্রশ্ন হয়ে যায়। শেষ মুহূর্তে তৃণমূল সরকার কি করলো, শিক্ষিত বেকারদের জন্য ভাতা ঘোষণা করে দিল 1500 টাকা, যেখানে যুব সমাজ পরিষ্কারভাবে বুঝে গেছে যে 1500 টাকা দিয়ে তাদের ভবিষ্যৎ বদলানো যায় না, ঘরে আর্থিক সংকট বদলানো যায় না, ঘরে অর্থনৈতিক স্ট্রং করতে গেলে চাই কি, সেটা হচ্ছে একটাই, ভোট বাক্সে গিয়ে নিজের মতামত প্রদান করে দাও, মতামত প্রদান করে দাও। আর এই ঘটনা অনেকে খুঁজে পাচ্ছে 2011 সালে ঘটনার সাথে, যখন শিক্ষিত যুবকরা প্রতিবাদ করেছিল, রাস্তায় নেমেছিল। আবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আমি আপনাদের সামনে আরো একটা আলোচনা করি, 2011 থেকে 2026-এ ইতিহাস পুনরাবৃত্তি কেন বলা হচ্ছে? 34 বছরের বাম শাসনে শেষে কিন্তু বেকারত্ব চরমে পৌঁছে গেছিল। তখন মানুষ ভোট দিয়ে খেপে গিয়ে ভোট দিয়েছিল কাকে? তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল। ঠিক তেমনই বর্তমান সময় এটাই হয়েছে। আজকেও শিক্ষিত বেকার মানুষ খেপে গেছে, রেগে গেছে, তাদের দুঃখ কষ্ট শোনার মতো কেউ নেই, তাই তাদের ভোটটা কিন্তু পুরো শিফট হয়ে গেছে। কারণ পরিষ্কারভাবে যে চাকরি দেবে ভাই, সেই দিকেই তো ভোটটা শিফট হয়ে যাবে। অপরদিকে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আপনারা দেখেন, সে দেখলেও অবাক হয়ে যান, মহিলা ভোটারদের একটা বড় পরিবর্তন ঘটেছে। কেন বললাম এই কথাটা? এতদিন পরিষ্কার হয়ে বলা হতো মহিলারা হচ্ছে তৃণমূল পার্টির একটা শক্ত ঘাঁটি ভোট ব্যাংক, কারণ সেখানে তারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, যুব স্বাস্থ্যসাথী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, রূপশ্রী পেয়েছে, এগুলো সত্যি মহিলাদের আর্থিক সাহায্য করেছে। কিন্তু যদি 2026 সালে দেখেন, তা দেখতে পাবেন যে এর রেজাল্ট পুরো পাল্টে গেছে, পুরো মানুষ সবাই পরিবর্তন চেয়েছে। সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ জায়গা যদি আপনারা দেখেন, এখানে কাঠমানি এবং স্থানীয়দের একটা দাদাগিরি। কারণ অনেক মহিলারাই অভিযোগ করেছিলেন, এবং টিভির পর্দায় এবং ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখানে পরিষ্কারভাবে তাদের বক্তব্য ছিল তাদেরকে কাজের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাঠমানি নাকি দিতে হতো। ভাবুন তো একবার, ডিপলি চিন্তা করুন তো বিষয়টা, কাঠমানি দিতে হচ্ছে। ভাবুন একবার, পার্টির মিটিংয়ে যেতে হচ্ছে, স্থানীয় নেতারা চাপ সৃষ্টি করছে, ফলে এম্পাওয়ারমেন্ট কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছিল, অপরদিকে যে জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা যে নারী সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন। আরজিকর কাণ্ড, আপনাদের মনে আছে সেই ঘটনাটা, যে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনা, অভয়া বিষয়টাকে নিয়ে গোটা বিশ্ব এত কেঁপে উঠেছিল। টিভির পর্দায় মানুষ দেখেছে কিভাবে প্রমাণ লোপাট করানো হয়েছে, কিভাবে যে প্রিন্সিপালকে ঘেরাও করা হয়েছে, এবং সেই মুহূর্তে সরকারের ভূমিকা নিয়েও কিন্তু বড় প্রশ্ন উঠেছিল। এবং সেই মুহূর্তে আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজ আছে, ইউটিউবে দেখে নেবেন আপনারা, মুখ্যমন্ত্রী এক্স মুখ্যমন্ত্রী, ওনার একটা বড় স্টেটমেন্ট ছিল যে মেয়েরা রাত্রি 8টার পর কেন বাড়ির বাইরে বেরোবে। আর এই মন্তব্যের জন্য কিন্তু বহু মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। অপরদিকে যদি আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ নিয়ে যায়,
সেটা যে সংখ্যালঘুদের ভোটেও কিন্তু একটা বড় ফাটল ধরেছে। কেন বলা হচ্ছে? বহু বছর ধরে, বহু যুগ ধরে সংখ্যালঘু ভোট কিন্তু একত্রিত হয়েছিল। এবার সমীকরণ কি দেখা যাচ্ছে, সেটা কিন্তু পরিবর্তন ঘটেছে। নতুন প্রজন্ম ভাতা চায় না, নতুন প্রজন্ম চায় চাকরি, ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। নতুন প্রজন্ম চায় চাকরি, কর্মসংস্থান, উন্নয়ন, এটা নতুন প্রজন্ম চায়। যার জন্য এখানেও কিন্তু একটা এই পয়েন্টে একটা বড় পরিবর্তন দেখা গেছে। অপরদিকে যদি আপনারা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখবেন, আইএসএফ যে পার্টি তৈরি হয়েছে এবং নওশাদ সিদ্দিকীর একটা বড় প্রভাব। কেন পয়েন্টটা উল্লেখ করলাম? বিশ্লেষকদের মতে বেশ কিছু তথ্য উঠে আসছে আইএসএফ এবং সিপিএম এর যে প্রভাব কিন্তু দেখা গেছে ভোট ব্যাংকে। কারণ অনেকে দাবি করেছে নওশাদ সিদ্দিকী যেভাবে কথাবার্তা বলেন তাতে কিন্তু মারাত্মক লেভেলে বহু মানুষ কিন্তু মানে আকর্ষণ হিসাবে দেখেছেন এবং বহু প্রতিবাদের সামনে থেকে লিড করেছেন এবং নওশাদ সিদ্দিকীও কিন্তু একটা অন্য মাত্রায় দেখছেন। অনেক মুসলিম ভোটার নওশাদ সিদ্দিকীকে কিন্তু একটা বিকল্প, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প নেতা হিসাবে কিন্তু দেখছেন। এটাও কিন্তু ভোট ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ জায়গা। অপরদিকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করে নিই, এসআইআর ও ভোটার তালিকা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। দেখুন, এই ভোটে একটা বড় ইস্যু ছিল কিন্তু এসআইআর। অভিযোগ কি ছিল? মৃত যারা ভোট মানে মারা গেছেন তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া, বৈধ ভোটারের নাম ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়া, এবং এখানে বলা হয়ে থাকে প্রায় 10% ভোট কিন্তু প্রভাবিত হয়েছে। আর এই 10% বলা হচ্ছিল 2021 সালে বলা হয়েছিল যে এখানেই কিন্তু বিজেপি হেরে গেছিল। অপর দিকে যদি দেখেন আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, বিগত বেশ কয়েক বছরে বিজেপি তৃণমূলের মধ্যে নানান তথ্য বলতে গেলে নানান ন্যারেটিভ দেখা গেছিল। সেটা বিজেপি বারবার তৃণমূলকে বলে এসেছিল এবং বুঝিয়ে দিয়েছিল, যেটা দেখা গেছিল কি, যেটা ছিল কয়লা চুরি, বালি চুরি, ট্রিপল চুরি, এই ধরনের তথ্যগুলো কিন্তু স্লোগানগুলো কিন্তু বিজেপি বারবার তৃণমূলকে অ্যাটাক করছিল। যার ফলে মানুষের মনের মধ্যে, মানুষ দেখতেও পাচ্ছে ভিডিওর মাধ্যমে, মানুষের মনের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়েছিল। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। বারবার দলের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল এবং কঠোর ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়নি। আর এমন ধারণা কিন্তু মানুষের মনের মধ্যে তৈরি হয়ে গেছে। অপরদিকে যদি আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন আপনারা, এই পয়েন্টটাও কিন্তু মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ পয়েন্ট। মেসি কাণ্ড, যুব সমাজের মধ্যে মারাত্মক লেভেলে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। অনেক যুব সমাজ তাদের সঞ্চয় করে টাকায় মজুত করে রেখে মেসিকে দেখতে গেছিল, টিকিট কেটে দেখতে গেছিল, কিন্তু তারপর তাদের স্বপ্নের সাথে অন্যায় করা হয়েছে, তারা দেখতে পায়নি মেসিকে। আর বিশ্লেষকদের মতে এই ঘটনায় যুব সমাজের মনের মধ্যে কিন্তু মারাত্মক লেভেলে একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে। আমি আগে আপনাদের বলছি যে এটা কোনো রাজনৈতিক চ্যানেল না, আমরা এই চ্যানেলে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সগুলো আমরা আপলোড করে থাকি এবং আলোচনা করে থাকি, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে আলোচনা করে থাকি। তো রাজনৈতিক মতামত কেউ কিন্তু কমেন্টে পুট করবেন না, আপনাদের নিজস্ব মতামত লজিক এবং যুক্তি দিয়ে পুট করবেন। কারণ আমাদের কাজ হচ্ছে ইনফরমেশন শেয়ার করা আপনাদের কাছে। এটা কোনো রাজনৈতিক চ্যানেল না, এটা কোনো নিউজ চ্যানেলও না, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। জাস্ট আপনাদের কাছে ইনফরমেশনগুলো শেয়ার করা। দেখুন, মন্তব্য আপনার থাকতেই পারে, তা আপনার কি রায় এবং এই আর্টিকেলটা দেখার পর আপনার কি মতামত, আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা অপেক্ষায় রইলাম আপনার মতামত দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি এবং লজিক দিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।